ঠিক হয়েছে ভাই। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন আপনারা? আশা করি খুবই ভালো আছেন। আজকে আমরা আবারও একটি ক্লাস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। কিছুক্ষণের ভিতরেই আমাদের সবার প্রিয় হোসেন আলী ভাই আপনাদের মাঝে ক্লাস নিয়ে উপস্থিত হবেন। ইনশাল্লাহ ক্লাসটি অনেক আনন্দদায়ক ও চমৎকার হবে। তাই আমরা বোর্ডে যা লেখা আছে তা একটু খাতায় নোট ডাউন করে নেই। সবাই জয়েন করতে করতে সবাইকে অনুরোধ করা হলো বোর্ডের লেখাগুলা লিখে ফেলতে। সবাই কাইন্ডলি বোর্ডের লেখাগুলো লিখে ফেলেন। কিছুক্ষণের ভিতরে আমরা ক্লাসটি শুরু করব। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ বাচ্চারা, সবাই দ্রুত জয়েন করে ফেলো। আমরা আজকে অর্গানিক ক্লাসের পার্ট থেকে শুরু করব। আচ্ছা, আজকের অর্গানিক ক্লাসের প্রথম যে অংশটুকু পড়াবো তার নাম হচ্ছে অ্যালকেন। আমাদের পারিবারিক বন্ধন বা আমাদের সমাজের আমাদের পরিবারের যে প্রথম সন্তান দেখবা হচ্ছে, প্রথম সন্তানের ক্ষেত্রে তার অনেক সমস্যা থাকে এবং হচ্ছে সে তার দায়ভার বা তার রেসপন্সিবিলিটি অনেক থাকে, কিন্তু সব কাজে তার হচ্ছে একটা ইনঅ্যাক্টিভ থাকতে হয় বিশেষ বিশেষ কাজগুলোতে, মানে তার রেসপন্স করার সুযোগ থাকে না। ছোট ভাই অনেক বেশি ইমোশনাল বা অনেক বেশি আবেগপ্রবণ, সেগুলোকে তাকে নিষ্ক্রিয়ভাবে সলভ করতে হয়। তারপর হচ্ছে তুমি ধরো আরও অনেক বড় বড় কাজে ধরো হচ্ছে বড় ভাই থাকলে ছোট ভাই সাধারণত ওই মেয়েদের সাথে মিশবে বা ঘোরাফেরা করবে, এনজয় করবে। এগুলো ক্ষেত্রেও বড় ভাইকে খুব নিশ্চুপ থাকতে হয়, স্পষ্ট করেই তার হচ্ছে রেসপন্স করার সুযোগ থাকে না। এবং ছোট ভাই বড় ভাই একসাথে থাকলে বড় ভাইদের হচ্ছে কোনো মানে
মানে অনৈতিক কোনো কাজে জড়ানোর সুযোগ খুব কম থাকে, কারণ তার রেসপন্সিবিলিটি বা লাইবিলিটি তো অন্যদের উপর পড়বে, এই জন্য ব্যাপারটা এরকম হয়। তো আজকে আমরা পর্ব হচ্ছে অ্যালকেন। অ্যালকেন হচ্ছে বাবা মার প্রথম সন্তান। বাবা মার প্রথম সন্তান হিসেবে অ্যালকেনের হচ্ছে প্রচারণার নাম, তার হচ্ছে সব কিছুই আছে, কিন্তু অ্যালকেনের হচ্ছে সব কিছুই লিমিটেড। আমরা জানি যে অ্যালকেন যে প্রস্তুতির বিক্রিয়াটি, সেই অ্যালকেন প্রস্তুতির বিক্রিয়া আমরা হচ্ছে দুই ভাগেই করতে পারি সাধারণত। আচ্ছা, আমরা তিন ভাবে করি, কিন্তু আজকে আমরা দুই ভাগ পড়াবো। এক নাম্বার হচ্ছে উডস বিক্রিয়া থেকে। উডস বিক্রিয়া থেকে আমরা অ্যালকেন তৈরি করতে পারি, এবং হচ্ছে উডস বিক্রিয়া থেকে অ্যালকেন তৈরির বিক্রিয়াটা তোমরা সবাই জানো। আমরা জানি যে ডিকার্বক্সিলেশন মানে হচ্ছে কার্বন সংখ্যা হ্রাস করে অ্যালকেন তৈরি করতে পারি। এবং আরেক প্রকার অ্যালকেন তৈরির প্রক্রিয়া হচ্ছে গ্রিগনাট বিকারক থেকে, সেগুলো আমরা অ্যালকাইল হ্যালাইডে পড়াবো। তাহলে তোমরা একটু লক্ষ্য করে দেখো যে আমরা গ্রিগনাট অ্যালকাইল হ্যালাইড, এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি আমরা সোডিয়াম ধাতু দেই এবং সেখানে যদি হচ্ছে ড্রাই ইথার বা শুষ্ক ইথার ব্যবহার করি নিষ্ক্রিয় দ্রাবক হিসেবে, তাহলে অ্যালকেন তৈরি হবে। এবং হচ্ছে দেখো এই যে প্লাস আর মাইনাসের সাথে চলে যাবে এবং উচ্চতর অ্যালকেন হবে। দ্যাট মিন্স বাম পাশে কার্বন হাইড্রোজেন সংখ্যা যা ছিল উৎপাদে যায় সেগুলো ডাবল হয়ে যাবে, মানে দ্বিগুণ হয়ে যাবে। তাহলে তুমি দেখো আমাদের এখানে হচ্ছে এই যে ব্রোমিন আর হচ্ছে সোডিয়াম তারা একত্রে চলে যাবে, তাহলে কি হবে বলো? সোডিয়াম ব্রোমাইড হবে। এবং এখানে মিথাইল মূলক হচ্ছে একটা আছে, আমরা জানি উৎপাদে গেলে সেটা কি হয়ে যাবে? দ্বিগুণ হয়ে যাবে। উৎপাদে গেলে সেটা কি হয়ে গেল? দ্বিগুণ হয়ে গেল বা ডাবল হয়ে গেল। এখন তোমাদেরকে প্রশ্ন করা হলো, যদি আমরা এখানে আর অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম ধাতু না দিয়ে যদি ম্যাগনেসিয়াম ধাতু দেই তাহলে কি ঘটবে? দেখো আমরা এখানে হচ্ছে এই দুটোর ক্ষেত্রে আমরা যদি আমরা সোডিয়াম ধাতু না দিয়ে ম্যাগনেসিয়াম ধাতু দেই তাহলে হোয়াট উইল বি হ্যাপেন্ড, কি ঘটবে তোমরা কি বলতে পারো? বলো তো। সেখানে আমরা এখানে অ্যালকাইল হ্যালাইডের সাথে, আমি আবার বলছি যে অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম ধাতু নিষ্ক্রিয় দ্রাবক হিসেবে যদি আমরা শুষ্ক ইথার ব্যবহার করি তাহলে হবে উচ্চতর অ্যালকেন এবং সোডিয়াম হ্যালাইড হবে। এবং সেই সাথে আমি তোমাদের বলেছি যে কার্বন আছে একটা, উৎপাদে গেলে হবে দুইটা, কার্বন আছে হাইড্রোজেন আছে তিনটা, উৎপাদে গেলে হবে ছয়টা, অর্থাৎ দ্বিগুণ হয়ে যাবে। তাহলে তোমাদের কাছে আমার একবার প্রশ্ন হচ্ছে যে অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি আমরা সোডিয়াম ধাতু না দিয়ে ম্যাগনেসিয়াম ধাতু দেই তাহলে কি হতে পারে ঘটনাটি? অলরেডি অনেকে বলতে পেরেছে, থ্যাংক ইউ। আমরা হচ্ছে বললো যে অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি আমরা ম্যাগনেসিয়াম ধাতু থাকে তাহলে সেটা হবে গ্রিগনাট বিকারক। সেটা হচ্ছে এই গ্রিগনাট বিকারক। এই গ্রিগনাট বিকারক থেকে আমরা অ্যালকেন তৈরি করতে পারি। সেটা হচ্ছে আমি তোমাদেরকে বলেছি যে যেখানে দেখিবে জল সেখানে অ্যালকোহল, তার মানে হচ্ছে এখান থেকেও অ্যালকেন তৈরি হতে পারে। তাহলে অ্যালকেন তৈরির হচ্ছে আমরা এক নাম্বার কথাটি বলবো উডস বিক্রিয়া, দুই নাম্বার বলবো হচ্ছে গ্রিগনাট বিকারক থেকে আমরা তৈরি করতে পারি, নাম্বার টু হচ্ছে গ্রিগনাট বিকারক। এখানে যারা একটু ডিপলি চিন্তা করতে পারো, যারা একটু মানে আপার লেভেলে যখন যাবা বা অনেক সময় ক্রিটিক্যাল প্রশ্ন আসতেই পারে, আমরা জানি যে এখানে হচ্ছে অ্যালকাইল হ্যালাইড আছে, সোডিয়াম আছে, সেটা ডাবল হয়ে যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যদি আমরা অ্যালকাইল হ্যালাইড হচ্ছে অসম অ্যালকাইল হ্যালাইড থাকে, এখানে একটা অ্যালকাইল হ্যালাইড, এটা একটা অ্যালকাইল হ্যালাইড এবং সোডিয়াম ড্রাইথার, সেটার উৎপাদ কি হতে পারে দেখি কে পারে এটা আসলে মানে চিন্তা করে দেখো তো এর উৎপাদ কি হতে পারে। আমরা বলছি যে অ্যালকাইল হ্যালাইড সাথে যদি এখানে একরকম থাকে তাহলে তো আমি ডাবল করে দিব, জাস্ট দ্বিগুণ করে দিব, কোনো সমস্যা নাই।
কিন্তু যদি দুই রকম অ্যালকাইল হ্যালাইড থাকে তখন সেটার উৎপাদ কি হতে পারে, এটা যদি পারো তাহলে তোমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং ভার্সিটি এবং হচ্ছে একাডেমিকের যত ডিপ কোশ্চেন আসুক তুমি পারবা। এটা আমাদের বইতে নাই, বাট হচ্ছে এটা প্রশ্নটি বিভিন্ন জায়গায় চলে আসছে। ভাই টপিক নেট প্রবলেম দেখা দিচ্ছে, ভুল আসতেছে। তাহলে কি হতে পারে ঘটনাটি? ওকে, ক্লিয়ার হইলে আমরা শুরু করি। তোমরা কি এখন ক্লিয়ার দেখতে পাচ্ছ কি না? এই প্রবলেমটা আজকে ক্লাস পর্যন্ত থাকবে, নেক্সট ক্লাস থেকে এই প্রবলেম আর থাকবে না। এই যে ঝাপসা ক্লিন, আমার ক্লাসরুমই চেঞ্জ করতে হবে, বুঝতে পারছি আমি। তোমাদের প্রতিদিন এইভাবে এত প্রবলেম নিয়ে ক্লাস করা খুব ডিফিকাল্ট। তোমরা অনেক কষ্ট করে ক্লাস করছো, থ্যাংক ইউ সো মাচ। ভিন্ন রকম দুইটি উৎপাদ, দুইটাই দুইবার হবে। প্রশান্ত শর্মা বলেছে দেখা যাচ্ছে না, এখন ক্লিয়ার কিনা? আই থিঙ্ক রুকাইয়া ঐশী, থ্যাংক ইউ সো মাচ, সে চমৎকার উত্তর দিয়েছে। এবং একমাত্র হচ্ছে ইবনে মাসজিদ, না তোমারটা হয়নি ভাইয়া। তারেক হাসান রাজীব প্রপেন হবে, গুড। আচ্ছা, গ্রিগনাট রিয়েজেন্ট কথা ঠিক ছিল, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, অনেকের রেসপন্স খুব ভালো, খুব ভালো লাগছে। আমি এখন এইভাবে যদি তোমরা রেগুলার রেসপন্স করো এবং ক্লাসে স্বতঃস্ফূর্তভাবে থাকো তাহলে অনেক অনেক কিছু শিখতে পারবো। আমার কাছে মনে হয় অর্গানিক কেমিস্ট্রি তোমাদের কাছে আমি অনেক বেশি ইজি করে উপস্থাপন করতে পারবো যদি তোমাদের স্বতঃস্ফূর্ত লেগে থাকার টেন্ডেন্সিটা থাকে। সো আমরা একটু দক্ষ করে দেখি যে এখানে আমরা বলেছিলাম যে এখানে দুই রকম অ্যালকাইল হ্যালাইড আছে। তাহলে দুই রকম অ্যালকাইল হ্যালাইড থাকলে প্রথমে হচ্ছে এ আর যাবে, দ্যাট মিনস আর প্রাইম, বা এরপরে হচ্ছে আসবে হচ্ছে আর, তারপরে হচ্ছে আর ড্যাশ প্লাস সোডিয়াম হ্যালাইড। দিস ইজ দ্য ক্রিটিক্যাল কোশ্চেন্স। এটাই হচ্ছে আমাদের অ্যালকেন প্রস্তুতি বা প্রিপারেশন অফ অ্যালকেনের মূল কথা। তার মানে হচ্ছে আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারি ওটস বিক্রিয়া থেকে। ওটস বিক্রিয়া আমরা দুই রকম ভিন্ন রকম বিষয় দেখলাম, এবং আমরা হচ্ছে অ্যালকেন তৈরি করতে পারি হচ্ছে গ্রিগনাট বিকারক থেকে, এবং গ্রিগনাট বিকারকের আমরা টু টাইপস হচ্ছে ফরম্যাট এখানে আমরা দেখলাম। ওকে, সো আমরা এবার চলে যাব হচ্ছে ডিকার্বক্সিলেশন, 3 নাম্বার কথা। সবাই লেখা হচ্ছে ডিকার্বক্সিলেশন কি জিনিস। ডিকার্বক্সিলেশন মানে হচ্ছে কার্বন সংখ্যা হ্রাস পাওয়া, কমে যাওয়া, কার্বন সংখ্যা হ্রাস পাওয়া। আচ্ছা, কার্বন সংখ্যা কিভাবে হ্রাস পায় সেটা আমরা একটু দেখব। কার্বন সংখ্যা হ্রাস পাওয়ার হচ্ছে ডিকার্বক্সিলেশন। আর এখানে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, একটু লক্ষ্য করে দেখো, এটার নাম হচ্ছে ডিকার্বক্সিলেশন। এবার কার্বক্সিলেশন বিক্রিয়া, এখানে এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড, এটার দুটির নাম হচ্ছে সোডা লাইম। এই দুটির নাম হচ্ছে কি বলো? সোডা লাইম। আচ্ছা, এখানে যে ঘটনাটি ঘটবে এখানে হলো এই যে COOH, এখান থেকে একটা হাইড্রোজেন চলে এসে অ্যালকাইল আর এর সাথে যুক্ত হবে। তার মানে হচ্ছে RH প্লাস, এখানে দেখো সোডিয়াম আছে কয়টা, এখানে আসে হচ্ছে সোডিয়াম, এটা হচ্ছে RCNA হবে, সরি। আচ্ছা, তাহলে এখানে দেখো
সোডিয়াম আছে কিন্তু এখানে দুইটা, তাহলে হচ্ছে সোডিয়াম 2। কার্বন আছে কয়টা বলো? কার্বন আছে একটা, সি। অক্সিজেন আছে কয়টা? একটা, দুইটা, তিনটা। জাস্ট হচ্ছে সোডিয়াম কার্বনেট। এবং এখানে দেখো ঘটনাটি কি ঘটলো, তাহলে অ্যালকাইলের যে লবণ আছে RCOONA এবং এর সাথে সোডা লাইমের বিক্রিয়ায় আমরা হচ্ছে অ্যালকেন পেলাম। এই অ্যালকেনটা হচ্ছে তোমরা এখন নিজের একটা বিক্রিয়া আমাকে করে দেখাও, উৎপাদটা কি হবে। ধরো আমরা এখানে দিলাম CH3COONA প্লাস হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড। এখন এখান থেকে আমাদের মেইন প্রোডাক্টটা কি হবে? আমরা তো জানি হচ্ছে সোডিয়াম আছে দুইটা, তাহলে সোডিয়াম দুইটা হবে, কার্বন আছে একটা, কার্বন একটা হবে, অক্সিজেন আছে তিনটা, সোডিয়াম কার্বনেট হবে। তাহলে এই প্রোডাক্টটা কি হবে, উৎপাদটি কি হবে সেটা আমাকে বলো, কমেন্টে জানাও দ্রুত। বুঝতে পারছি হচ্ছে তোরা অনেক বেশি অ্যাক্টিভ। এটা মিথেন হবে ডেফিনেটলি। CH3 এর সাথে হচ্ছে একটি হাইড্রোজেন যুক্ত হবে, দ্যাট মিন্স মিথেন হবে। অর্থাৎ এটাকে আমরা এভাবে লিখতে পারি CH4 মিথেন। আচ্ছা, আমরা সবাই পেরেছি, থ্যাংক ইউ সো মাচ। এবার আমাদের আজকের টপিকস হচ্ছে অ্যালকিন, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট টপিকস। তুমি এখান থেকে মেডিকেলে পরীক্ষা দিলেও কোশ্চেন পাবে, তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দাও কোশ্চেন পাবে, এখানে তুমি যদি ইঞ্জিনিয়ারিং প্রশ্ন দাও পরীক্ষা দাও অবশ্যই প্রশ্ন পাবে। এবং HSC বোর্ড পরীক্ষার প্রশ্ন না আসলে বোর্ড পরীক্ষায় বাতিল হবে, ব্যাপারটা এরকম, ঠিক আছে? প্রশ্ন আসতেই হবে আর কি। সে আমরা অ্যালকিনের যে হচ্ছে বিক্রিয়াগুলো দেয় তাদেরকে আমরা লেখা হচ্ছে অ্যালকিন, রিঅ্যাকশন অফ অ্যালকিন। অ্যালকিনের বিক্রিয়াগুলোর মধ্যে আমরা কিভাবে জানতে পারি? আমাদের জানতে হবে যে পরীক্ষায় আসবে যে অ্যালকিন হবে নাকি ইথার হবে। প্রিপারেশনের ক্ষেত্রে একটা জিনিস তোমাকে সবসময় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যালকিন হবে নাকি ইথার হবে, ব্যাপারটা ইম্পর্টেন্ট। দেখো আমরা অ্যালকিনের প্রথমে আসে হচ্ছে প্রিপারেশনের ক্ষেত্রে হচ্ছে অ্যালকিন আর ইথার দুটি উৎপাদই হতে পারে। তো আমরা মেইন প্রিপারেশন নিয়ে চিন্তা করব। ধরো হচ্ছে এটা হচ্ছে অ্যালকিন। এখন এই অ্যালকিনের ভিতরে যদি আমরা গাঢ় সালফিউরিক অ্যাসিড দেই, আমরা ইথানলের সাথে অবশ্যই থাকতে হবে অ্যালকোহল প্লাস হচ্ছে অ্যালকোহল প্লাস হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিড, এটা হচ্ছে অ্যালকোহল থাকবে। তো এই অ্যালকোহলের ভিতরে যদি আমি গাঢ় সালফিউরিক অ্যাসিড দেই, সালফিউরিক অ্যাসিডের পরিমাণটা বেশি দেই, ঘন অতিরিক্ত দেই, যেমন হচ্ছে সালফিউরিক অ্যাসিড দিতে পারি। তাপমাত্রা হচ্ছে আমরা 160 থেকে 180 ডিগ্রি সেলসিয়াস দিতে পারি। অথবা অ্যালুমিনিয়াম অক্সাইড 350 ডিগ্রি সেলসিয়াস তাপ দিতে পারি। অথবা আমরা এখানে হচ্ছে কম পরিমাণে অ্যালকোহল দিতে পারি। তার মানে আমাদের এই জায়গাটাতে একটু গোছায় লিখলে তোমাদের জন্য ভালো হবে। তোমরা অনেকে এটা ক্লিয়ার বুঝতে পারতেছো না। যেমন হচ্ছে এটা যদি আমরা এইভাবে লিখি, ধরো হচ্ছে অ্যালকোহল প্লাস সালফিউরিক অ্যাসিড, অ্যালকোহল প্লাস সালফিউরিক অ্যাসিড উৎপাদ হতে পারে
আসছে না, ভালোই ডিস্টার্ব শুরু হয়ে গেছে। আচ্ছা, অ্যালকোহল প্লাস সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে যদি আমি গাঢ় সালফিউরিক অ্যাসিড দেই বা অতিরিক্ত সালফিউরিক অ্যাসিড দেই অথবা অ্যালুমিনিয়াম অক্সাইড দেই অথবা কম পরিমাণে অ্যালকোহল দেই, তাহলে হচ্ছে সর্বক্ষেত্রে আমরা সেখানে হচ্ছে অ্যালকিন পাবো, জাস্ট হচ্ছে অ্যালকিন পাবো, এটা পাবো আমরা, সেখানে হচ্ছে অ্যালকিন পাবো আমরা। জাস্ট এগুলো লিখে রাখতেছি, আমরা পরে এগুলো দেখব। এখন যদি আমি এখানে উল্টো ঘটনা ঘটাই, জাস্ট উল্টো ঘটনা, ধরো হচ্ছে অতিরিক্ত বা বেশি পরিমাণে আমি অ্যালকোহল দিলাম, তাপমাত্রা 140 মাঝারি মানের দিলাম, এবং যদি আমরা এই জায়গাটাতে কম পরিমাণে সালফিউরিক অ্যাসিড দেই, তাহলে সেটা হবে ইথার। আমার মনে হয় কথাগুলো তোমাদের হচ্ছে মনে রাখতে খুব কষ্ট হচ্ছে, কিন্তু লিখে রাখো, এগুলো আমরা ডেসক্রাইব করব যখন, তখন তোমার মাথার ভিতরে একদম ইজিলি ঢুকে যাবে, জাস্ট এগুলো লিখে রাখো তোমরা। তাহলে অ্যালকোহল প্লাস সালফিউরিক অ্যাসিড, আমরা যদি গাঢ় সালফিউরিক অ্যাসিড 160 থেকে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেই অথবা অতিরিক্ত সালফিউরিক অ্যাসিড দেই অথবা অ্যালুমিনিয়াম অক্সাইড দেই অথবা কম পরিমাণে অ্যালকোহল দেই, তাহলে সেটা হবে অ্যালকিন, সেটা অ্যালকিন হবে। এবং অ্যালকোহল প্লাস সালফিউরিক অ্যাসিডের ভিতরে যদি আমি অতিরিক্ত অ্যালকোহল দেই, তাপমাত্রা 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেই এবং কম পরিমাণে সালফিউরিক অ্যাসিড দেই, তাহলে সেটা তৈরি হবে হচ্ছে ইথার, এবং সেটা ইথার তৈরি হবে। বেসিক্যালি হচ্ছে আমরা এই পর্যন্ত হচ্ছে আমরা লিখব। যদি লেখা শেষ হয়ে থাকে কমেন্টে একটু জানাও, লেখা শেষ হয়ে গেলে আমরা সেটা শুরু করব নেক্সট। ওকে ওকে, আচ্ছা চলো আমরা এবার এই জায়গাটাতে হচ্ছে আমরা একটু সবাই লিখে ফেলো দ্রুত। আমরা এখন আজকের ক্লাসের আসল যে বিক্রিয়াটি সেটি আমরা এখন লক্ষ্য করব। সেটি হচ্ছে এরা কি কি ধরনের বিক্রিয়া দেয়। লেখা হচ্ছে পলির জুতা জারিনের কাছে, পলির জুতা জারিনের কাছে। আসলে এরা অ্যালকিন কি কি ধরনের বিক্রিয়া দেয়। পলি হচ্ছে পলিমারকরণ, এখানে একটা এমসিকিউ আসে। জুতা মানে জুতো বিক্রিয়া, জারিন মানে হচ্ছে জারণ বিক্রিয়া, কা মানে হচ্ছে কার্বনের দহন বিক্রিয়া। তাহলে অ্যালকিন সমূহ যে বিক্রিয়াগুলো দেয় সেগুলো হচ্ছে পলিমারকরণ, যৌত বিক্রিয়া, জারণ বিক্রিয়া, কার্বনের দহন বিক্রিয়া। সো আমরা এই জায়গাটাতে তোমাদের সাথে আজকে আলোচনা করব হচ্ছে তোমাদের হচ্ছে জারণ বিক্রিয়া। এই জারণ বিক্রিয়ার স্পেশালি আমরা আজকে ওজনীকরণ বিক্রিয়া নিয়ে কথা বলবো, অত্যন্ত ইন্টারেস্টিং একটা বিক্রিয়া। এবং তার আগে আমি তোমাদেরকে হচ্ছে একটু মার্কোনিকভ নীতি নিয়ে কথা বলতে চাই। মার্কোনিকভ নীতি, তোমরা মার্কোনিকভ শব্দের ক্ষেত্রে একটি অসম্পৃক্ত কথা আছে, অসম্পৃক্ত, এবং হচ্ছে বিশেষ করে আমরা এখানে দেখব যে অপ্রতিসম একটা শব্দ আমরা ব্যবহার করে থাকি। এই অপ্রতিসম শব্দটির অর্থ হয়তো অনেকেই বুঝি না। দেখো অপ্রতিসমটা আসলে কি জিনিস। ধরো এখানে আছে হাইড্রোজেন, কার্বন, হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন যতটি আছে এখানে হাইড্রোজেন কিন্তু ততটি আছে। তার মানে হচ্ছে কার্বন এবং হাইড্রোজেন উভয় পক্ষে সমান, কাজে এরা হচ্ছে প্রতিসম কার্বন। এবং তুমি দেখো ব্রোমিন এবং ব্রোমিন, তার মানে হচ্ছে তারা দুইটি সমান সংখ্যক আছে, এই জন্য হচ্ছে প্রতিসম ব্রোমিন। এবং ধরো হচ্ছে ক্লোরিন এবং ক্লোরিন, তারা হচ্ছে প্রতিসম ক্লোরিন। এখন যদি আমরা হাইড্রোজেন ক্লোরাইড, তার মানে হচ্ছে অপ্রতিসম যৌগ, এখানে হাইড্রোজেন আছে এখানে ক্লোরিন আছে, ডিফারেন্ট। এখন তুমি ধরো CH3
সিএস ডাবল বন্ড CH2। দেখো এখানে আছে হচ্ছে কি হাইড্রোজেন আছে দুইটা, এখানে আছে হাইড্রোজেন একটা, তার মানে হচ্ছে এরা হলো অপ্রতিসম কার্বন। এখন তুমি দেখো যদি এরকম থাকে হাইড্রোজেন ব্রোমাইড, তার মানে কি হাইড্রোজেন আর ব্রোমিন দুইটা হচ্ছে কি বলো অপ্রতিসম, যাদেরকে আলাদা করলে ডিফারেন্ট কিছু তৈরি হয় প্লাস মাইনাস বা এরকম। তার মানে হচ্ছে দেখো HOCl প্লাস, তার মানে এরা কি বলো অপ্রতিসম। এবং দেখো HX, তার মানে হচ্ছে H প্লাস মাইনাস। এবং তুমি দেখো হচ্ছে যদি এরকম থাকে যেমন HCN, তার মানে মাইনাস আর প্লাস, তার মানে এগুলো হচ্ছে অপ্রতিসম যৌগ, এরা হচ্ছে অপ্রতিসম যৌগ। তাহলে মার্কোনিকভ নীতিটি আসলে প্রযোজ্য হয় হচ্ছে অপ্রতিসম যৌগের সাথে অপ্রতিসম যৌগের যখন বিক্রিয়াটি ঘটে তখন কে কোথায় যাবে তার উপর ভিত্তি করে যে নীতিটি প্রণয়ন হয়েছে তার নাম হচ্ছে মার্কোনিকভ নীতি। তোমরা এটাকে যেটাকে বলো যে হচ্ছে তেল মাথায় তেল নীতি। এই জন্য আমি বলি যে এ জগতে হাই সেই বেশি চায় যার আছে হাইড্রোজেন ভুরি ভুরি, রাজার হস্ত ধরে রানীর নাইট্রোজেন চুরি। ব্যাপারটা হচ্ছে এরকম। চলো আমরা একটু দেখে আসি যে মার্কোনিকভের অপ্রতিসম যে যৌগের বিক্রিয়াটি সেটা আমরা একটু লক্ষ্য করে আসি যে আসলে মূল বিক্রিয়াটি কি হচ্ছে। আমরা মার্কোনিকভ এর নীতি ধরো হচ্ছে RCH2 ডাবল বন্ড CH এখানে আছে, দিলাম হচ্ছে মার্কোনিকভ, আর হচ্ছে অ্যান্টি মার্কোনিকভ। এটাকে বলা হয় খারাসের নীতি, অনেকে এটাকে হাইড্রোজেন পারঅক্সাইড নীতিও বলে থাকে। তাহলে এখানে কি কি থাকতে পারে, এখানে আমরা বলবো হচ্ছে HX থাকতে পারে, তারপর হচ্ছে তোমার HOS থাকতে পারে, তারপরে হচ্ছে HCN থাকতে পারে, তারপরে SOX থাকতে পারে, এগুলোর যে কোনো একটা। এখন আমরা মার্কোনিকভ নীতিতে কি বলেছে বলো যে এ জগতে হাই সেই বেশি চায়, তার মানে এটা হলো পজিটিভ এটা নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ এটা নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ এটা নেগেটিভ, এটা হচ্ছে নেগেটিভ এটা হলো পজিটিভ। মনে রাখবা হাইড্রোজেন হচ্ছে পজিটিভ এই ক্ষেত্রে। তাহলে হাইড্রোজেন যদি পজিটিভ হয় তাহলে যেখানে হাইড্রোজেন কম আছে সেখানে হাইড্রোজেন যাবে না, যাবে হলে যেখানে হাইড্রোজেন বেশি আছে, মানে এই জগতে হয় সেই বেশি চাই। তার মানে আমাদের যৌথ বিক্রিয়ার নীতিটি কি আমরা যে সূত্রের মধ্যে পড়েছিলাম, দ্বিবন্ধন থাকলে সেখানে দুটি বন্ধন ভেঙে যাবে, ভেঙে যাওয়ার ফলে এখানে হচ্ছে এখানে কে যুক্ত হবে বলো, যা মানে হচ্ছে যেখানে হাইড্রোজেন বেশি আছে সেখানে হাইড্রোজেন যাবে, হাইড্রোজেন যাবে, তারপরে হচ্ছে হাইড্রোজেন যাবে, তারপরে হচ্ছে হাইড্রোজেন যাবে, তারপরে হচ্ছে কি বলো এক্স যাবে। অর্থাৎ এই যে এখানে আমি সিরিয়ালি লিখেছি এখানে, ঠিক আছে। এটা হচ্ছে 1, এটা হলো 2, এটা হলো 3, এটা হলো 4, তার মানে হচ্ছে 1 2 3 4। দ্যাট মিনস আমরা বলছি যে এ জগতে হাই সেই বেশি চাই যেখানে হাইড্রোজেন আছে ভুরি ভুরি, মানে ধনাত্মক অংশ এখানে যাবে আর ঋণাত্মক অংশটা আমাদের এখানে যাবে। তার মানে বলো এখানে হচ্ছে এক্স যাবে, অথবা ওএস যাবে, অথবা সিএন যাবে, অথবা কি বলো ওএস যাবে। তার মানে আমরা বলতেছি যে ধনাত্মক অংশটি হাইড্রোজেন যেখানে বেশি আছে সেখানে যাবে আর ঋণাত্মক অংশটি তার পাশে কার্বনের সাথে যাবে। এখন প্রশ্ন হচ্ছে ঋণাত্মক অংশ যেখানে হাইড্রোজেন কম আছে সেখানে যায় কেন, আমরা একটু পরে আসতেছি। তার আগে আসি যে খারাস, বিজ্ঞানী খারাস হচ্ছে অনেক ভালো লোক, নামটা শুনতে খারাপ হলো, লোকটা অনেক ভালো। সে বলতেছে যার মাথায় তেল নাই সেখানে তো তেল দেওয়া উচিত। তার মানে তার বক্তব্য হচ্ছে তোমরা মনে রাখবা এখানে হাইড্রোজেন হচ্ছে ব্রোমিন, অর্থাৎ এই নীতিটি শুধুমাত্র হাইড্রোজেন ব্রোমাইডের ক্ষেত্রে প্রযোজ্য হয়। তার মানে যদি আমরা খারাসের নীতিটা একটু এইভাবে আবার লিখি, আমরা এইভাবে লিখতে পারি, ধরো এখানে হাইড্রোজেন ব্রোমাইড আছে,
তাহলে আমরা হাইড্রোজেন ব্রোমাইডের ক্ষেত্রে HC≡CH2 আমরা বলেছিলাম যে বন্ধনটি ভেঙে যাবে, যাওয়ার পরে দুটি বন্ধন হবে এবং খারাস যেহেতু আছে হাইড্রোজেন পারঅক্সাইড, তার মানে হচ্ছে যার হাইড্রোজেন কম আছে সেখানে হাইড্রোজেন যাবে ধনাত্মক অংশ আর ঋণাত্মক অংশ এখানে যাবে। অর্থাৎ সে বলেছে যে যার আছে কম তাকেই দিবে, পরকালে তার সওয়াব পাবে। ব্যাপারটা বুঝতে পারছো? মানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে যার মাথায় কম আছে তার মাথায় হচ্ছে সেখানে যেখানে কম আছে সেখানে কম দিতে হবে, ব্যাপারটা হচ্ছে এটাই। তাহলে আমরা মার্কোনিকভ নীতি থেকে বুঝলাম যে তেল মাথায় তেল দিতে হবে, তাহলে উপরে ওঠা সম্ভব। সে বলতেছে ভালো মানুষ হতে হলে যেখানে কম আছে সেখানেই কম দিতে হবে। এই যে বিষয়টা, এইগুলো নিয়ে আমরা এখন প্রশ্ন হচ্ছে যে ঋণাত্মক অংশ অলওয়েজ কেন যেখানে হাইড্রোজেন কম আছে সেখানে যায়। চলো এটার ব্যাখ্যা, এটা হচ্ছে বোর্ডের প্রশ্ন, এটা একটা বোর্ডও আসছে, কুয়েটেও আসছে, বুয়েটেও আসছে। প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট যে হচ্ছে ঋণাত্মক অংশ কেন তোমার হচ্ছে এখানে যাচ্ছে। চলো আমরা এটা একটু ব্যাখ্যা করে দেখি কেন ঋণাত্মক অংশ আমাদের সেখানে যায়। একটু মনোযোগ দিয়ে দেখো, ঋণাত্মক অংশ যার মূল কারণ হচ্ছে ধরো আমরা CH3CH≡CH2 আমরা বলেছিলাম যে হচ্ছে এটা কার্বনিয়াম এবং কার্বন আয়ন। গত ক্লাসে তোমাদেরকে আমি পড়াইছিলাম যে CH তাহলে CH2, তার মানে এটা হচ্ছে প্লাস আয়ন হলো, এটা হলো মাইনাস হলো, ঠিক আছে একটা ক্ষেত্রে। আরেকটার ক্ষেত্রে হচ্ছে ধরো CH3 সরি এটা প্লাস আয়ন আর হচ্ছে এটা মাইনাস আয়ন। এখন হচ্ছে CH3CH, তাহলে এই বন্ধনটা ভেঙে গেল, তার মানে এটা হলো কার্বনিয়াম আয়ন যখন গঠিত হবে। দেখো এখন কার্বনিয়ামের ক্ষেত্রে আমরা স্থায়িত্বের ক্রমটা আমরা কিভাবে লিখি? হ্যাঁ, স্থায়িত্বের ক্রমটা লিখি হচ্ছে 3 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 1 ডিগ্রি ক্ষেত্রে স্থায়িত্বের ক্রম আমরা লিখি। তার মানে তুমি একটু লক্ষ্য করে দেখো যে হচ্ছে আমরা যদি এখান থেকে যদি এই জায়গায় যাই, তার মানে এখানে যদি আমরা হাইড্রোজেনটা এখানে যুক্ত হয় তাহলে এক ধরনের ঘটনা ঘটবে, আর এখানে যুক্ত হলে এক ধরনের ঘটনা ঘটবে। আচ্ছা, যখন আমরা দেখব যে হাইড্রোজেনটি এখানের সাথে এটা যুক্ত থাকে এবং হাইড্রোজেনটা যদি ধরো হচ্ছে এটা হলো CH2 এবং এখানে যুক্ত হবে না এখানে যুক্ত হবে, ব্যাপারটার উপর ডিপেন্ড করবে যে এটা তারা কত ডিগ্রি কার্বন আছে। আবার বলতেছি দেখো, এখানে হলো আমরা জানি হচ্ছে স্থায়িত্বের ক্রম হলো 321, এখানে হচ্ছে 2 ডিগ্রি কার্বন আছে আর এখানে হচ্ছে 1 ডিগ্রি কার্বন আছে। এটা 2 ডিগ্রি, এটা হলো 1 ডিগ্রি। তাহলে আমরা কি জানি বলো, স্থায়িত্বের ক্রম হচ্ছে কি বলো 2 ডিগ্রি। তাহলে কোনো একটা দ্রবণে তাহলে 2 ডিগ্রি স্থায়িত্ব বেশি, সে অনেক সময় ধরে থাকবে। যেহেতু তার অনেক সময় ধরে থাকবে, এখানে যদি কেউ আসে তাহলে সব সময় কাকে পাবে? 2 ডিগ্রিকে পাবে। এই জন্য ঋণাত্মক অংশ সবসময় 2 ডিগ্রিতে যুক্ত হয় এবং যেহেতু আর স্থায়িত্ব কম 1 ডিগ্রি, এই জন্য এখানে যুক্ত হয় না। এই জন্য ঋণাত্মক অংশ, এটা কিন্তু পরীক্ষায় আসছিল যে হচ্ছে যে ঋণাত্মক অংশ কেন যেখানে হাইড্রোজেন কম আছে সেখানে যুক্ত হয়। তাহলে আমরা বলবো স্থায়িত্বের ক্রম অনুসারে সেটা, এবং যেহেতু 2 ডিগ্রি স্থায়িত্ব 1 ডিগ্রির চেয়ে বেশি, সেজন্য সবসময় ঋণাত্মক অংশ কি হয়? যেখানে হাইড্রোজেন সংখ্যা কম আছে বা 2 ডিগ্রি কার্বনে যুক্ত হয়ে থাকে। এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে। এখন তোমাদেরকে প্রশ্ন করা হবে, ধরো হচ্ছে RCH≡CH2, এখন তোমাকে দেওয়া হলো HOBr, এটা হলো মার্কোনিকভ নীতি অনুসারে তোমার সলভ করতে হবে। ধরো তোমাকে দেওয়া হলো RCH≡CH2 এবং তোমাকে দেওয়া হলো HCN, মার্কোনিকভের নীতি অনুসারে সলভ করো। এখন তুমি তখন পারবা, কারণ তুমি জানো যে ধনাত্মক অংশ মানে হাইড্রোজেন, ঋণাত্মক অংশ মানে হচ্ছে হাইড্রোজেন ব্যতীত বাকিটা হচ্ছে ঋণাত্মক অংশ। এখন তেল মাথায় তেল নীতি অনুসারে সবাই এটা করে ফেলো, দেখি দ্রুত করো, আমাকে দ্রুত জানাও কমেন্টে হচ্ছে কি বলো।
কয়েকজন খুব অ্যাক্টিভ, ভালো লাগছে। দেখো এখানে আমাদের মূল কাজ ছিল কি হচ্ছে, এটাকে আমরা দুই ভাগে ভাঙবো, এটা হবে মাইনাস, এটা হবে প্লাস, তার মানে এটা হচ্ছে মাইনাস হলো, এটা প্লাস হলো, এবং আমরা যদি এটাকে ভাঙি তাহলে এটা কি হবে, প্লাস হবে, এটা হলো মাইনাস হবে। তাহলে আমাদের কাজ হচ্ছে তেল মাথায় তেল দেওয়া, তার মানে হচ্ছে CH2 এখানে ভেঙে যাবে, যেখানে হাইড্রোজেন বেশি আছে সেখানে ধনাত্মক অংশ যাবে, আর এখানে যাবে ঋণাত্মক অংশ। একটু আগে বলেছি যে কোনটা ধনাত্মক অংশ আর কোনটা ঋণাত্মক অংশ যায়, কেন যাবে সেটা আমরা একটু আগে বলেছি। এখানে হাইড্রোজেন যাবে, এখানে CN যাবে। এটাই হচ্ছে মার্কোনিকভ নীতির মূল কাজ। শুধু মনে রাখবা তেল মাথায় তেল দেওয়া, তাহলে তোমাদের আর সমস্যা হবে না। এবার আমাদের হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় আজকের হট টপিকস, তার নাম হচ্ছে ওজনীকরণ বা ওজোনালাইসিস। আমরা এখন ওজনীকরণ পড়ব। ওজোনালাইসিস, ওজনীকরণ ও ওজোনালাইসিস, ব্যাপারটা হচ্ছে এরকম যে ওজনীকরণ, ওজোনালাইজেশন অ্যান্ড ওজোনালাইসিস। এখন এখান থেকে আমরা হচ্ছে 3 ধরনের বিক্রিয়া আসে পরীক্ষায়। তোমরা 3 ধরনের বিক্রিয়া আমাদের পরীক্ষায় আসে। আমরা ওজনীকরণ বিক্রিয়া 3 টাইপস রিঅ্যাকশনস আসে পরীক্ষায়, খুব ইম্পর্টেন্ট। 1 নাম্বার হচ্ছে, ধরে নাও একজন মানুষ বিয়ে করেছে, বিয়ে করার পরে তার হচ্ছে সন্তান হবে। এই সন্তানটা কি হতে পারে, ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, তাই না? তার 1 নাম্বার হচ্ছে সন্তান উৎপাদন, দ্যাট মিনস উৎপাদ বের করতে হবে। নাম্বার 2 হচ্ছে উৎপাদ ছেলে নাকি মেয়ে সেটা নির্ধারণ করতে হবে। তার মানে হচ্ছে উৎপাদের নাম জানতে হবে, নাম ও সংখ্যা জানতে হবে। তার মানে উৎপাদ একটি, বাচ্চা কি একটা হলো না একাধিক হলো, ব্যাপারটা এরকম। নাম্বার 3 হচ্ছে, ধরো ঢাকা মেডিকেল কলেজে একটি সন্তান পাওয়া গেছে, সন্তানটির বাবা মাকে তাকে খুঁজে বের করতে হবে। তার মানে হচ্ছে বাচ্চা আছে, তার মানে বিক্রিয়ক বের করতে হবে। তার মানে 3 টাইপস আমরা এখানে পড়বো। 1 নম্বর হচ্ছে উৎপাদ কি হবে, এবং উৎপাদের মধ্যে সংখ্যা কি, তারা একই রকম হবে না ভিন্ন রকম হবে, তাদের হচ্ছে নাম কি হবে, এবং সেই উৎপাদের উৎস কি বা বিক্রিয়কের নাম কি, বাবা মাকে 3টা জিনিস বের করতে হবে। চলো আমরা শুরু করি। এখানে প্রথমে আমরা শুরু করব হচ্ছে, ধরো 3টা রিঅ্যাকশন আমরা লিখলাম। ধরো RCH ডাবল বন্ড CH প্লাস O3, এখন হচ্ছে জিঙ্ক পানি কার্বন টেট্রাক্লোরাইড 1। নাম্বার 2 RCH R ড্যাশ CH আর সেম, উভয় পাশে সেম দিয়ে দিলাম, জিঙ্ক পানি কার্বন টেট্রাক্লোরাইড। এরপরে আসে হচ্ছে নাম্বার 3 R2C ডাবল বন্ড CH R প্লাস পানি ওজোনালাইসিস O3, দ্যাট মিন্স হলো জিঙ্ক পানি কার্বন টেট্রাক্লোরাইড দ্রবণ। এটাকে আমরা অনেক সময় বলি যে এটাকে বলা হয় সাম্যবাদী বিক্রিয়া, মানে হচ্ছে সমতাকরণ, ডিস্ট্রিবিউশন। ধরো তোমার এলাকায় ত্রাণ আসছে, তুমি ত্রাণটাকে সমানভাবে ডিস্ট্রিবিউট করে দিবা, ব্যাপারটা হচ্ছে এরকম। ধরে নাও হচ্ছে এগুলো এইটুকু, তুমি কি করবা, প্রথম অংশে কাজ হচ্ছে এদের মাঝখান থেকে ভেঙে দিবা। ভেঙে দেওয়ার ফলে এই যে ওজনের O3 আছে, 3টা অক্সিজেন আছে, ধরো 3টে রসগোল্লা আছে, তুমি 3 জনকে সমান ভাগে ভাগ করে দিবা জাস্ট। এখন এই পাশে একটা দিবা, তার মানে হচ্ছে আমরা এখানে একটা রসগোল্লা দিব, এখানে একটা রসগোল্লা দিব,
আর একটা রসগোল্লা দেখো এর সাথে কেউই নাই, সে সিঙ্গেল অবস্থায় আছে, ব্যাচেলর, তাকে আমরা এখানে ব্যাচেলর মুক্ত করব। তার মানে কি হলো বলো, আর সিএইচও প্লাস আর এর সিএইচও প্লাস হচ্ছে জিঙ্ক অক্সাইড। এখন তুমি দেখো আমরা হচ্ছে এখানে ভেঙে দেব, মজার রিয়েকশন, অত্যন্ত মজার। তার মানে আমি হচ্ছে একটা এখানে একটা দিয়ে দিব, এখানে একটা দিয়ে দিব, আর একটাই যে মিস্টার জিঙ্ক সে সিঙ্গেল আছে, তাকে আমরা হচ্ছে কাপল বানায় দিব। এখানেও আমাদের কাজ হচ্ছে জাস্ট ভেঙে দেওয়া, এখানে একটা অক্সিজেন যুক্ত করা, এখানে একটা অক্সিজেন যুক্ত করা, আর একটা অক্সিজেন হচ্ছে জিঙ্কে দেওয়া। তার মানে হচ্ছে সাম্যবাদী কবিতা, কেউ পাবে কেউ পাবে না, তা হবে না, তা হবে না। ওকে, প্রথম অংশ হচ্ছে আমাদের উৎপাদ বের করা। তাহলে 1 নাম্বার আমরা সহজে উৎপাদ বের করতে পারলাম যে হচ্ছে কার প্রোডাক্ট কি হবে। তাহলে তুমি একটু লক্ষ্য করে দেখো তো যে 2 নাম্বার কথাটি আমাদের ছিল যে কখন অ্যালডিহাইড হবে আর কখন কিটোন হবে। এখন অ্যালডিহাইড কিটোনের সংখ্যা কেমন হবে, বা তারা একই রকম হবে না ভিন্ন রকম হবে। তাহলে আমি আবার বলছি 2 নাম্বার হচ্ছে কখন উৎপাদ একটি হবে আর একাধিক হবে। দেখো, দ্বিবন্ধনযুক্ত কার্বনের সাথে যদি হাইড্রোজেন থাকে তাহলে সেটা হয় অ্যালডিহাইড। তাহলে হাইড্রোজেন দ্বিবন্ধনযুক্ত কার্বনের সাথে যদি হাইড্রোজেন থাকে তার নাম হচ্ছে কি বলো, অ্যালডিহাইড। তার মানে হচ্ছে এখানের সাথে হাইড্রোজেন আছে, তার মানে এটা হবে অ্যালডিহাইড। এর সাথে হাইড্রোজেন আছে, তার নাম হচ্ছে কি বলো, অ্যালডিহাইড। এবং এটাও লক্ষ্য করে দেখো যে এখানে যেমন আছে এখানেও তেমনই আছে, তার মানে হচ্ছে এখানে হচ্ছে অ্যালডিহাইড, এখানেও অ্যালডিহাইড, সেম প্রোডাক্ট। তার মানে এটা হচ্ছে এই উভয় পাশে একই রকম আছে, এজন্য উৎপাদ হবে একটা এবং সেটা হবে 2 অণু। এটাকে আমরা 2ও লিখতে পারি, কোনো সমস্যা নাই। এবং এখানে দেখো কার্বনের সাথে হাইড্রোজেন নাই, তার মানে এটা হবে কিটোন। দেখো এখানে কিটোন হয়েছে। এবং এখানে কার্বনের সাথে হাইড্রোজেন আছে, তার মানে সেটা হচ্ছে অ্যালডিহাইড। তার মানে আমাদের চোখে দেখেই বুঝতে হবে যে কখন অ্যালডিহাইড হবে আর কখন কিটোন হবে। তো সেক্ষেত্রে আমার সংকেত দেখে বুঝতে হবে। এই সংকেত দেখে আমরা ইজিলি বুঝতে পারি। তার মানে আমরা 2টি প্রশ্নের উত্তর পেয়ে গেলাম, যে হচ্ছে একটি হলো উৎপাদ লিখতে পারলাম সহজে। 2 নাম্বার কথাটি আমরা লিখেছি যে হচ্ছে কখন অ্যালডিহাইড হবে আর কখন কিটোন হবে। আমি আবার বলছি, দেখো দ্বিবন্ধনযুক্ত কার্বনের সাথে যদি হাইড্রোজেন থাকে তাহলে সেটা হবে অ্যালডিহাইড, এবং যদি কিটোন থাকে হাইড্রোজেন না থাকে তাহলে হবে কিটোন। খুব ইজি 2 নাম্বার। এবার 3 নাম্বার কথা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজে একটি শিশু পাওয়া গেছে, শিশুটির বাবা মাকে, সেই বাবা মাকে খুঁজতে হবে। চলো আমরা আবার বাবা মাকে খুঁজি। এইটাই প্রশ্ন খুবই খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন বোর্ডে আসছে, তুমি লক্ষ্য করে দেখবা। এবং তুমি যদি ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিতে যাও, বিশ্ববিদ্যালয়ে যাও, এটা মাস্ট প্রশ্ন আসবে, এটা কোনো সন্দেহ নাই। না আসলে ভর্তি পরীক্ষা বাতিল। দেখো খুব ইম্পর্টেন্ট। 1 নাম্বার হচ্ছে একাডেমিক লেভেল থেকে তুমি একটু লক্ষ্য করো। ধরো হচ্ছে বলছে 6 কার্বন বিশিষ্ট অ্যালকিনকে ওজনীকরণ ও আর্দ্র বিশ্লেষণের ফলে অ্যাসিটোন ও প্রোপানল পাওয়া গেল। প্রোপানল পাওয়া গেল। বিক্রিয়কের বা অ্যালকিন এর সংকেত লিখো। আমার লেখা তো অবশ্য খুব সুন্দর, কিন্তু বোঝা যায় না। তো প্রোপানল অনেকেই বলে, সমস্যা নাই, এটা আমি প্রোপানল বলেছি, ইংলিশের বাংলা উচ্চারণ তো, তোমরা নেলও বলতে পারো, নাও বলতে পারো।
আচ্ছা, প্রশ্ন হচ্ছে যে 6 কার্বন বিশিষ্ট অ্যালকিনকে ওজনীকরণ করার ফলে আদ্র বিশ্লেষণের ফলে অ্যাসিটন ও প্রোপানল পাওয়া গেল। তার মানে সন্তান দুটি, একটির নাম হচ্ছে অ্যাসিটন আর একটা হচ্ছে প্রোপানল। আমরা জানি হচ্ছে অ্যাসিটনের সংকেত কি বলতো, CH3 CO CH3 প্রোপানন 2, আর হচ্ছে প্রোপানলের সংকেত হলো CH3 CHO। তার মানে দুটি সংকেত। এক নাম্বার কাজ হচ্ছে এই সংকেত দুটিকে পাশাপাশি অক্সিজেন মুখী করে লিখতে হবে। দেখো ফার্স্ট স্টেপ, অক্সিজেন মুখোমুখি লিখতে হবে। CH3 ও তোমার হচ্ছে CH CH2 CH3। আমার প্রথম কাজ হচ্ছে আমি এদেরকে পাশাপাশি অক্সিজেন মুখী করে লিখব। এবং এই যে দেখো তুমি সুন্দর করে লিখতে পারো, কোনো সমস্যা নাই। ধরো তুমি এখানে আরো দ্বিবন্ধন দিয়া লিখতে পারো, নো প্রবলেম। অক্সিজেন মুখী করে লিখলাম। এবার আমি কি করব, এই অক্সিজেন দুটো বাদ দিয়ে দিব। সেকেন্ড স্টেপে অক্সিজেন দুই দিয়ে বাদ দিয়ে এই রেল লাইনটাকে যোগ করে দিব। এই যে দেখো এখানের সাথে এখানে লাগাই দিব। একটু লক্ষ্য করে দেখো, দেখা হচ্ছে CH3 C CH3 C CH3 CH CH2 CH3। তার মানে আমার সেই কাঙ্ক্ষিত উৎপাদটা আমি পেয়ে গেলাম। উৎপাদ নট উৎপাদ, মাদারকে আমরা পেয়ে গেলাম যে 6 কার্বন বিশিষ্ট যে অ্যালকিনটা তার সংকেত আমরা পেয়ে গেলাম। তার মানে হচ্ছে বলো ফার্স্ট স্টেপের কাজ কি? আমরা ফার্স্ট স্টেপ হচ্ছে মানে উৎপাদ্যটিকে অক্সিজেন মুখী করে লিখবো। এরপর হচ্ছে অক্সিজেনটাকে সরায় দুইটা লাইন যুক্ত করে দিব, দিয়ে দিলে আমরা সেই সংকেতটা পেয়ে যাব। তার মানে হচ্ছে তোমরা তোমাদের হচ্ছে এবার আমাকে করে দেখাবা। তোমরা যাদের হচ্ছে সমস্যা আছে, যারা লিখতে পারতেছো না, ছবি তুলে জাস্ট আমাকে দেখালে হবে। সেই প্রশ্নটা আমি লিখছি, সবাই আমাকে করে দেখাবা। ছয় কার্বন বিশিষ্ট অ্যালকিনকে ওজনীকরণ ও আদ্র বিশ্লেষণের ফলে দুই অণু অ্যাসিটন পাওয়া গেল। উৎপাদ দুটির মাদার বা বিক্রিয়কের সংকেত। যারা এমনি লিখতে পারবো না, জাস্ট ছবি তুলে আমাকে পাঠালে হবে। খুব দ্রুত করো, খুব ইম্পর্টেন্ট একটি কথা এবং এটা আমাদের খুব জানা দরকার। বাহ, পোলাপান সংকেতে লিখে ফেলছে।
থ্যাংক ইউ সো মাচ। চেষ্টা করেছে হচ্ছে শেখ মোহাম্মদ রাজ, চেষ্টা করেছে হচ্ছে অমিত হাসান, রোকায়া ঐশী এবং সিফাত রহমান চেষ্টা করেছে। থ্যাংক ইউ সো মাচ। দেখো আসলে আমাদের প্রথম কথা ছিল কি হচ্ছে 2 অণু অ্যাসিটন, 2 অণু অ্যাসিটনের সংকেত আমরা লিখবো। অ্যাসিটন হচ্ছে এটা হলো অ্যাসিটনের সংকেত, প্রোপানন 2 আমরা এইভাবে লিখবো CCH3 CH3। এটা হলো ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপে আমরা এসে বলেছি যে আমাদের যে হচ্ছে যে অক্সিজেন আছে, এই অক্সিজেনটাকে আমরা সরায় ফেলবো এবং 2 সংঘর্ষ করে একসাথে লাগাই দিব, তাহলে আমাদের হয়ে গেল CH3 CH3 CH3। এটা হচ্ছে আমাদের হয়ে গেল। তার মানে হচ্ছে আমরা আজকের ক্লাসে হচ্ছে পড়লাম, বেসিক্যালি আজকের ক্লাসে পড়েছি হচ্ছে অ্যালকেন, আমরা পড়েছি হচ্ছে অ্যালকিনের জাস্ট জারণের ওজোনোলাইসিস অংশটুকু পড়েছি। তাহলে তোমরা দেখো আমাদের হচ্ছে অনেকেই যে জিনিসগুলো বোঝো না এগুলো নিজেরা টিউটোরিয়াল নিয়ে পরে স্টাডি করে নিবা। তোমাদেরকে আমি বলতেছি অর্গানিক কেমিস্ট্রিটা আমি একটু গোছায় পড়াইতে চাই তোমাদের। আরেকটা বিষয় হচ্ছে যে তোমরা আমাদের ক্যামেরা সেট আপটা ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে ঠিক করার চেষ্টা করব। তোমাদের যেটা বলেছি আমি সবসময় যে দেখো এবার এইচএসসি পরীক্ষা নিয়ে যে কথাগুলো আমার বলা উচিত সেটা হচ্ছে এইচএসসি পরীক্ষা আসলে ধারণা করা হচ্ছে, দেখো পরীক্ষা কিন্তু মানে হোক না হোক বা যখনই হোক তো এই যে অ্যাডমিশন কিন্তু হবে এবং অ্যাডমিশনের কিন্তু একটা রোডম্যাপ গতকাল শিক্ষামন্ত্রী বলেছেন যে হচ্ছে তারা যদি ডিসেম্বরের মধ্যেও প্রক্রিয়াটা শেষ করতে পারে তাহলে হচ্ছে ফেব্রুয়ারিতে তারা পরীক্ষা নিতে পারবে। তাদের রেজাল্ট দিতে 2 মাস লাগবে এবং ফেব্রুয়ারিতে পরীক্ষা নিলে তারা হচ্ছে মার্চে কিন্তু তারা ক্লাস শুরু করতে পারবে বিশ্ববিদ্যালয়গুলোর। সো সেই প্রিপারেশন তোমরা এখন থেকে নেওয়া শুরু করবা। আমি তোমাদেরকে সুন্দর প্ল্যান দিয়েছি। গতদিন ভাইয়াও তোমাদেরকে বলেছে যে অ্যাসপেক্ট সিরিজের বইয়ের তোমাদের একটা বিশাল ছাড় দিয়েছে এটা ভাইয়ের পক্ষ থেকে, এবং আমি তোমাদেরকে বলবো যে হচ্ছে যখন যে টপিকস পড়বা পাশাপাশি তুমি অবশ্যই অ্যাডমিশনের এক সেট বই পাশে রেখে সেই অনুযায়ী কোশ্চেনগুলো এখন থেকে দেখবা, তাহলে এসএসসির প্রিপারেশনের পাশাপাশি তোমার অ্যাডমিশনটাও একটা বেটার পজিশনে চলে আসবে। সো আমি তোমাদেরকে একটা সুন্দর রুটিন দিব এই উইকে। আমি গত কয়েকদিন ধরে প্রচণ্ড ব্যস্ততা ছিল, গতকালকে আমার রকমারিতে লাইভ প্রোগ্রাম ছিল, তোমরা লাইভ প্রোগ্রামটা আমি শেয়ার দিয়ে দেবো, তোমরা দেখে নিও। এখানে কিছু তোমাদের সাবজেক্ট চয়েসের ব্যাপারে কিছু গাইডলাইন দেওয়া আছে প্রস্তুতি পর্ব নিয়ে। এবং আমি তোমাদেরকে বলতে চাই হচ্ছে যে তোমরা আরও ক্লাস এনজয় করো এবং একসাথে ক্লাসে আসো এবং তোমরা এই যে বিক্রিয়াগুলো করতেছো এগুলো একটা খাতা বা নোট আকারে তৈরি করে থাকো। তোমাদের জন্য একটা সুসংবাদ হচ্ছে আমরা যত বিক্রিয়াগুলোই পড়াই না কেন আমাদের একটা লাস্ট লেকচার আছে যে সমস্ত বিক্রিয়াগুলো আমরা একসাথে একটা চার্টের মাধ্যমে নিয়ে আসতে পারবো। ওই চার্ট কেন্দ্রিক পড়াশোনা হবে আমাদের কোনো একটা ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের সাথে আজকে এ পর্যন্তই। তোমাদের কোনো যদি ইমিডিয়েট কোনো কোশ্চেন থাকে তাহলে তাড়াতাড়ি করতে পারো, ঠিক আছে? দেখি আমাকে হচ্ছে কোনো কোশ্চেন থাকলে এখনই করে ফেলো। থ্যাংক ইউ সো মাচ। ওকে, আচ্ছা তোমরা ওয়েট করো, আমরা এই সপ্তাহে রুটিন দিব এবং তোমাদের পিডিএফ দিয়ে দিব। পিডিএফ অনুযায়ী স্টাডি করবা এবং হচ্ছে যারা এইচএসসি পরীক্ষার্থী আছো তাদের জন্য আমরা শেষ মুহূর্তের একটা সাজেশনও দিব তোমাদের জন্য যে এই টপিকসগুলো তোমরা রিভিশন দিয়ে দেবা, রিভিশন ম্যাটেরিয়ালস বলতে পারো সেগুলো। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ, দেখা হবে আবারও।